ক্ষমতা কুক্ষিগত করতে গুপ্তরা আবারও ষড়যন্ত্র করেছে মন্তব্য প্রধানমন্ত্রীর। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে তারা। প্রিয় ভাই বোনেরা, এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। বগুড়া জনসমুদ্রে বিশ্ববিদ্যালয় রেল লাইন ও বিমানবন্দর করার প্রতিশ্রুতি। পবিত্র হজ পালনে সৌদি আরবের পথে লাখ লাখ মানুষ সোমবার সকাল পর্যন্ত পৌঁছেছেন 12,855 জন বাংলাদেশি। এবং একদিন পরই ভারতের দুই রাজ্যে বিধানসভার ভোট, তামিলনাড়ুতে দ্বিমুখী লড়াইয়ের আভাস, পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে বগুড়া বিএনপি আয়োজিত সমাবেশে কথা জানান তিনি। বলেন, সংস্কার ইস্যুতে জাতিকে বিভ্রান্ত করে দেশে অশান্তি তৈরির চেষ্টা করছে কিছু দল। বগুড়াকে সিটি কর্পোরেশন সহ বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেন তিনি। বগুড়া থেকে আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে তারেক রহমান। দিনভর ব্যস্ত কর্মসূচি শেষে আলতাফুন্নেসা খেলার মাঠে সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বিশাল সমাবেশে যোগ দেন। তার আগেই কানায় কানায় পূর্ণ পুরো ময়দান। জনতার ঢেউ ঠেলে মঞ্চে পৌঁছলে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে দেশের উন্নয়নে যখন সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে, তখন কয়েকটি দল সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচি দিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে। মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে, যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কাজেই যার ম্যান্ডেট বাংলাদেশের জনগণ আমাদেরকে দিয়েছে, যেই প্রতিশ্রুতি জনগণকে আমরা দিয়েছি, আসুন আল্লাহর রহমতে আজকে এই মিটিং এ আমরা শপথ গ্রহণ করতে চাই। প্রত্যেকটি সেই শপথের প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাআল্লাহ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। তারেক রহমান অভিযোগ করেন, যারা দেশের ভালো চায় না তারা জাতিকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জনগণের স্বার্থে যেই কাজ সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। এর আগে সড়ক পথে ঢাকা থেকে বগুড়া পৌঁছলে হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানান। প্রথমে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে বগুড়া সহ 7 জেলায় ই-বেল বন্ড সিস্টেমের উদ্বোধন করেন। বর্তমান সরকার এবার দেশের ন্যায় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনমনে এমন বিশ্বাস দৃঢ় হলে সমাজ থেকে মব ভায়োলেন্স ও দূরীভূত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসন আমলে বিচার বিভাগকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। কোন বিভ্রান্তিকর পরিস্থিতিতে আমরা পা দেব না। 150 বছরের পুরনো বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এছাড়া বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বাইতুন্নুর জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন। সোমবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে নিজ গ্রামে যান প্রধানমন্ত্রী। সেখানে শহীদ জিয়া গ্রাম হাসপাতালে হামরুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। পাশাপাশি বাগবাড়ি গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। এলাকাবাসী ভাইয়েরা, পরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। জানান, 30 এপ্রিলের মধ্যে আরো 23টি উপজেলায় ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। বাগবাড়ি গ্রামে অবস্থিত শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজকে সরকারিকরণের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। ডান হয়ে গেল সরকারিকরণ, জান বলে দিলাম, ইনশাআল্লাহ হয়ে গেল। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বগুড়া সফরে এসে ব্যস্ত সময় পার করলেন তারেক রহমান। সরকারি কর্মসূচির পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বললেন, বগুড়াবাসীর উন্নয়নে অতীতের মতো এবারও ভূমিকা রাখবেন তিনি। সেই সঙ্গে নির্বাচনের আগে যেসব ওয়াদা তিনি দিয়েছিলেন, সময়ের পরিক্রমায় সেসব ওয়াদা বাস্তবায়ন করার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। সাইফুল ইসলাম, নিউজ 24, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বগুড়া।
ইসলামের 5টি স্তম্ভের অন্যতম হজ পালনে সৌদি আরবের পথে লাখ লাখ হজযাত্রী। এর মধ্যে বাংলাদেশ থেকে সোমবার সকাল 10টা পর্যন্ত মক্কা ও মদিনায় পৌঁছেছেন 12,855 জন হজযাত্রী। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা। এর মধ্যে মক্কায় অবস্থানরত হাজিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তাওয়াফ ও ওমরা পালন করে সময় পার করছেন। আর মদিনায় অবস্থানরত মুসল্লিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত সহ বিভিন্ন ইসলামী দর্শনীয় গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন। বিশ্বের লাখো মুসল্লির মতোই এবছরও হজ পালনে সোমবার সকাল 10টা পর্যন্ত বাংলাদেশ থেকে মক্কা ও মদিনায় পৌঁছেছেন 12,855 জন হজযাত্রী। হজযাত্রীদের যে কোনো সমস্যা সমাধানে 630টি আইটি হেল্প ডেস্ক তৈরি করেছে সৌদি সরকার। এদিকে গণমাধ্যমের তথ্য বলছে, হজ পালনে সৌদি সরকার অত্যন্ত কঠোর নিয়ম জারি করেছে। ভিসা বা অনুমতি ছাড়া হজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। ভিজিট ট্যুরিস্ট বা ওমরা ভিসায় আগের মতো এবার হজ পালন করা যাবে না বলে জানানো হয়েছে। এছাড়া অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করলে 1 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা ও নির্বাসনের শাস্তি হতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী। এ তথ্য জানিয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। কয়েক দশক পর পেশাদার কূটনীতিকের বদলে একজন রাজনীতিবিদকে এই পদে নিয়োগ দিল দিল্লি। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে এই নিয়োগকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ও স্থিতিশীল করার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বাংলা ভাষা ও সংস্কৃতিতে দক্ষতা এবং নরেন্দ্র মোদীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে 75 বছর বয়সী ত্রিবেদী নিয়োগ বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এদিকে বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মাকে ব্রাজিলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতের তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। আগামী 23 এপ্রিল এক দফায় তামিলনাড়ু রাজ্যের 234টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ রাজ্যে মূলত 3টি প্রধান জোট ডিএমকে, এআইএডিএমকে এবং বিজয় থালাপতির রাজনৈতিক দল টিভিকের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে একই দিনে পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হবে প্রথম দফার ভোট। শেষ 2 দিনের প্রচারণায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস ভোটারদের আকৃষ্ট করতে জোর তৎপরতা চালাচ্ছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোট হবে আগামী 29 এপ্রিল। দুই রাজ্যে নির্বাচনী বিজেপির পক্ষে প্রচারণা চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসব রাজ্যের ফলাফল ঘোষণা করা হবে আগামী 4 মে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন দক্ষিণ কলকাতার ভবানীপুর। সে আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী তথা বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। হাইভোল্টে এই আসনে নিয়মিত উত্তাপ বাড়ছে। কলকাতা থেকে নির্বাচনের আরও খবর জানাতে সহকর্মী ভাস্কর সর্দার জানাচ্ছেন। বৈশাখের শুরুতে প্রতিনিয়ত যেমনি তাপপ্রবাহ বাড়ছে, সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভবানীপুর আসনে। এই আসনের অন্যতম তৃণমূল প্রার্থী, তৃণমূলের কাণ্ডারি, তৃণমূল প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার অপরতে বা তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিধানসভার বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপির শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে মানুষ শুধু পরিবর্তন বা উন্নয়ন কোনটা আসবে সে তো সময় বলবে। আগামী 4ই মে ফল ঘোষণা, সেই ফল ঘোষণায় জানা যাবে এই আসন কার দখলে থাকছে। দেশ থেকে হাজার মাইল দূরে কিন্তু শেকড়ের টান অমলিন। কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বরণ করে নিয়েছেন বাংলা নতুন বছর 1433। গান, কবিতা, নাচ আর ঐতিহ্যবাহী খাবারের আয়োজনে প্রবাসের মাটিতে ফুটে ওঠে এক খণ্ড বাংলাদেশ। নানা রঙের এসব উৎসবে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি তুলে ধরার প্রয়াস ছিল চোখে পড়ার মতো।
প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। আবৃত্তি, গান আর বাঙালি খানাপিনায় কানাডার টরন্টোতে নতুন বছরকে বরণ করেছে আবৃত্তি সংগঠন বাচনিক। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে মুড়ি, মুরকি, নাড়ুর মতো চিরায়ত খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়াই ছিল অন্যতম লক্ষ্য। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও তাদের এই আয়োজনে প্রবাসী সংস্কৃতি প্রেমীদের উপস্থিতি ছিল প্রাণবন্ত। এদিকে জার্মানির বার্লিনে ঝড় বৃষ্টি উপেক্ষা করেই বর্ষবরণে মেতে ওঠেন প্রবাসীরা। বাঙালির ঐতিহ্য ও তানপুরা মিউজিক স্কুল আয়োজিত এই উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক জার্মান রাষ্ট্রদূত ডক্টর থমাস প্রিন্স। একই দিনে অস্ট্রেলিয়ার সিডনির ক্যামডেন বোটানিক্যাল গার্ডেন সেজেছিল লাল সাদা রঙে। সাজেন ফেরদৌস ও ইসফাত জাহান ইফুর উদ্যোগে আয়োজিত বৈশাখী মিলন মেলা রূপ নেয় একখণ্ড বাংলাদেশে। সংযুক্ত আরব আমিরাতের শাহজাতেও ছিল বর্ষবরণের বর্ণিল আয়োজন। প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গান আর নূপুরের ঝংকারে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ। শেষে ঐতিহ্যবাহী সরিষা ইলিশ ও হরেক রকম ভর্তার ভোজ উৎসবের আনন্দকে দেয় পূর্ণতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনীতদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তালিকায় স্থান পেয়েছেন তরুণ, ত্যাগী ও অভিজ্ঞরা। তবে মনোনয়ন ফর্ম কেনার পর আলোচনায় থাকা অনেকে বাদ পড়েছেন। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য কারা হচ্ছেন এই নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা কল্পনা। 1025টি মনোনয়ন ফর্ম বিক্রি হলেও জমা দেন প্রায় 900 জন। মনোনয়ন ফর্ম বিক্রির সময় থেকে আলোচনায় ছিল কণ্ঠশিল্পী কনক চাপা ও বেবি নাজনীনের নাম। তারকা প্রার্থীদের ভিড় বাড়তে থাকায় নানা আলোচনাও ডালপালা মেলে। গত শুক্র ও শনিবার প্রায় 900 মনোনয়ন প্রত্যাশী নারী প্রার্থীর সাক্ষাৎকার নেয় দলটির মনোনয়ন বোর্ড। সব আলোচনায় পানি ঢেলে সোমবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তালিকায় থাকা উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, হেলেন জেরিন খান, নীলুফার চৌধুরী মণি। এছাড়াও রয়েছেন সানজিদা ইসলাম তুলি, সানসিলা জেবরিন, শাম্মী আক্তার। তালিকায় আরও রয়েছেন নাদিয়া পাঠান পাপন, আরিফা সুলতানা, সেলিনা সুলতানা, শামিমা আরা বেগম স্বপ্না। পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখাদের মধ্যে আছেন নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী, চট্টগ্রামের সাবেক এমপি সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, নরসিংদী 1 আসনের এমপি খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা ও স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হুসাইন। এই 36 জন বিএনপি এবং বিএনপির জোট থেকে যাদেরকে সিলেকশন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, তাদের নাম আমি এখানে পাঠ করে শোনালাম। মনোনয়নপ্রাপ্তদের মধ্যে নেই কোনো তারকা শিল্পী। দীর্ঘদিনের বিএনপির রাজনীতি করা অনেক নেতার স্ত্রী ও নেত্রীদের নাম বাদ পড়েছে। এর মধ্যে আছেন মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের সহধর্মিণী ও মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবি। তালিকায় নেই বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। জামায়াত, এনসিপি সহ বিরোধী 11 দলীয় ঐক্য সংরক্ষিত নারী আসনে 13 জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। সোমবার সন্ধ্যায় মগবাজার জামায়াতের দলীয় কার্যালয়ে এ তালিকা ঘোষণা করেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, বিএনপি আবেদন নিয়েছে, ফি নিয়েছে ও সাক্ষাৎকার নিয়েছে, কিন্তু 11 দল ভিন্ন পদ্ধতিতে নমিনেশন চূড়ান্ত করেছে। বলেন, এই তালিকায় জামায়াতের 8 জন, জুলাই শহীদ পরিবার থেকে 1 জন, এনসিপি থেকে 1 জন, জাগবা থেকে 1 জন ও বাংলাদেশ খেলাফত মজলিস থেকে 1 জনকে দেওয়া হয়েছে। আজাদ বলেন, রাজনৈতিক জোটের প্রতিশ্রুতি রক্ষা এবং সততা, যোগ্যতা, নৈতিকতা মান দেখে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আবেদন প্রকাশ্যে ঘোষণা করেছে, ফি জমা নিয়েছে,
সাক্ষাৎকার নিয়েছে, নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের দলীয় পদ্ধতিতে করেছে। আমাদের মনোনয়ন প্রদানের যে প্রক্রিয়া, এটা অন্য দলের চাইতে একটু ভিন্ন। দল যাকে এই জায়গায় যোগ্য মনে করে তাকে মনোনয়ন দেয়। চীনের কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের আমন্ত্রণে বর্তমানে বেইজিং সফররত বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির ওয়ান চায়না পলিসির প্রতি বাংলাদেশের দৃঢ় ও অনড় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সোমবার বেইজিংয়ের একটি অভিজাত হোটেলে চীনের ভাইস মিনিস্টার জিন ঝিন আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়ে তিনি কথা জানান। মির্জা ফখরুল বলেন, চীন ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং তা কালের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ এবং অত্যন্ত শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে ভবিষ্যতে এক অনন্য ও নতুন উচ্চতায় নিয়ে যাবে। যানজটের এই শহরে মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে জ্বালানি সংকট। তেলের জন্য দীর্ঘ গাড়ির সারির কারণে শুরু হচ্ছে সড়ক মহাসড়ক, কমে যাচ্ছে গাড়ির গতিও। ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, কিন্তু এখনও মিলছে না কোনো সুফল। যানবাহনের দীর্ঘ সারি, চলছে ধীর গতিতে, কোথাও আবার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। জ্বালানি তেলের জন্য অপেক্ষা করা গাড়ির দীর্ঘ সারির কারণে শুরু হয়ে যাচ্ছে মহাসড়ক। রাজধানীর চিরচেনা যানজটের সাথে তেলের সংকটের কারণে যুক্ত হয়েছে নতুন ভোগান্তি। পাম্পের তেলের কারণে জ্যাম, রাস্তা বন্ধ করে তারপরে অবস্থা খুব খারাপ অবস্থা। সামনে আবার করে যে পাম্পের তেল দেয়, তো তেলের কারণে মানে লাইন ডবল করে রাখে, ডবল করার কারণে আরো জ্যামটা বেশি লাগে। ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এতেও কোনো সুফল দেখছেন না নগরবাসী। প্রতিটা দিন এক তেলের জন্য প্রতিটা দিন এই যে জ্যামজট, আমাদের ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়। পাম্পে খোলা রাখছে, তেলটা এলোমেলো গাড়িগুলো ঢুকে দিচ্ছে। হরমুজের যুদ্ধ পরিস্থিতির কারণে সংকটে পড়েছে দেশের জ্বালানি তেলের বাজার। এই পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে তার জবাব এখনো নেই কারো কাছে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মধ্যপ্রাচ্যে বর্তমানে চলমান অস্থিরতা জ্বালানি মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে চলমান সংকট মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত উত্তরে বাণিজ্যমন্ত্রী একথা জানান। এছাড়া জ্বালানি তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি হবে কিনা এমন প্রশ্ন করেন সংসদ সদস্য রুমিন ফারহানা। এর জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি হবে না, বিশ্বের অন্যান্য দেশেও দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, জ্বালানি নিয়ে সরকারের বক্তব্যের সাথে বাস্তবে মিল নেই। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সংকট নেই, পাচার রোধে কিছু দাম বাড়িয়েছে সরকার। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় 18,57,344 জন শিক্ষার্থী অংশ নেবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা ভীতি কমাতে কেন্দ্রগুলোর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বলা হয়েছে। সেই সাথে পরীক্ষার্থীদের সুবিধার্থে সারা দেশের লোডশেডিং কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে ট্রাফিক নিয়ন্ত্রণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হচ্ছে এবারের এসএসসি, মাদ্রাসা ও কারিগরির সমমান পরীক্ষা। করোনার সময় থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষা না হওয়ায় এবারের এসএসসি পরীক্ষার্থীদের এটাই প্রথম পাবলিক পরীক্ষা। এবারের এসএসসি ও সমমান পরীক্ষার্থী 18,57,344 জন। তাদের মধ্যে ছাত্র 9,30,305 জন এবং ছাত্রী 9,27,039 জন। আপনারা অবগত আছেন যে আগামীকাল সচিবালয় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার্থীদের সুবিধার জন্য সকাল 8টায় কেন্দ্র খোলা হবে। কেউ কোনো অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। জানান, খাতায় শিক্ষার্থীরা যতটুকু উত্তর লিখবে তার ভিত্তিতেই মূল্যায়ন হবে।
পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 যেটা রয়েছে এটা আমাদের হয়ে যাচ্ছে। 1980 অ্যাক্টে ডিজিটাল ক্রাইমের কথা ছিল না, সেগুলি ইনক্লুড করা হয়েছে, বা সংঘবদ্ধভাবে ক্রাইম করা সেটা ছিল না, বা কেন্দ্র সচিবের অবহেলার কারণে যদি পরীক্ষায় বিঘ্নতা ঘটে সেটা ছিল না, সেগুলোকে এটাতে ইনক্লুড করা হয়েছে। যদি কেউ কোনো রকম দুষ্ট চক্র কোনো ক্ষতি সাধন করতে চায় তাদের আইনের আওতায় সোপর্দ করার ব্যবস্থাটি এই আইনে সন্নিবেশিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষা ভীতি দূর করার উপর গুরুত্ব আরোপ করেন। জনবান্ধব এবং নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাত্রছাত্রীদের মন থেকে পরীক্ষা ভীতি নামক শব্দটি দূর করতে চায়। সাথে সাথে সম্মানিত অভিভাবকদেরও আশ্বস্ত করতে চায় যে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে অকারণে আতঙ্কিত হবেন না। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে শান্ত স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারে, পরীক্ষা হলে এমন পরিবেশ বজায় রাখতে আমরা সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি, অনুরোধ জানাচ্ছি। এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে 21 মে পর্যন্ত। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। রাজধানীর বনানীর একটি সীসা বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। সোমবার সিলভার লাউঞ্জ নামের ওই প্রতিষ্ঠানে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাড়তি থেকে প্রায় 4 কেজি সীসা এবং সীসা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ডিএনসির পরিচালক মোহাম্মদ বশির আহমেদ জানান, রাজধানীতে অবৈধ সীসা বারগুলোর বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে জব্দকৃত আলামত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় ডিএনসি। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।